আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 4 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এই প্রশ্ন আর উত্তরের পিডিএফগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে এবং তার পাশে ভিডিওগুলোও দেওয়া থাকবে। তো এই কোশ্চেন পেপারে দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে নিচের বিকল্পগুলির মধ্যে ঠিক বিকল্পটি বেছে নাও যে কোনো দুটির উত্তর লিখতে হবে। প্রশ্নে মানে 1 নম্বর করে 1 × 2 = 2। 1-এর দাগে পল্লী সমাজ গদ্যাংশের মুখ্য চরিত্রের নাম হলো রমেশ, রমা, বেনি ঘোষাল না হালদার মশাই। তো পল্লী সমাজ গদ্যাংশের মুখ্য চরিত্র হচ্ছে রমেশ। 1-2 নম্বর বুকুর মায়ের নাম নির্মলা, ছেনু, বেনু না কমলা। তো বুকুর মায়ের নাম হচ্ছে নির্মলা। 1-3 নম্বর রমেশ ও রমার কতদিন পরে দেখা? 2 মাস, 4 মাস, 6 মাস না মাসখানেক। রমেশ ও রমার মাসখানেক পরে দেখান। 1-4 নম্বর থেকে নাটোরের মহারাজের নাম কি? রবীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ, জগদীন্দ্রনাথ না জানকীনাথ। তো নাটোরের মহারাজের নাম হচ্ছে জগদীন্দ্রনাথ। 2 নম্বর থেকে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টির উত্তর লিখতে হবে। প্রশ্নে মানে 1 নম্বর করে 1 × 4 = 4। 2-1 দাগে কিসের মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়? তো বীজের মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। 2 নম্বর রমা আকবরকে কোথায় পাহারার জন্য পাঠিয়েছিল? উত্তর লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশে রমা আকবরকে 100 বিঘে জমির দক্ষিণ ধারের ঘোষাল ও মুখুজ্জেদের বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল। ঠিক আছে, এখানে সংক্ষেপে লিখলে কি লিখবে তোমরা? দেখো, রমা আকবরকে কোথায় পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল? না বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল। ঠিক আছে, যাতে কেউ বাঁধ কেটে না দেয়। 2-3 নম্বর বুকুর স্কুলের নাম কি? এখানে লিখবে বুকুর স্কুলের নাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। 2-4 নম্বর অঙ্কুর বের হওয়ার জন্য কি প্রয়োজন? অঙ্কুর বের হওয়ার জন্য জল, মাটি ও উত্তাপ প্রয়োজন। 2-5 নম্বর ছেনুমাছিরা কোথা থেকে এসেছেন? তো ছেনুমাছিরা উত্তরপাড়া থেকে এসেছেন। এরপর আমি অভিভাবক মাত্র, বক্তা কে? এখানে বক্তা হচ্ছে রমা। ঠিক আছে, বক্তা অর্থাৎ রমা এই কথাটা বলেছিল। এরপর হচ্ছে 3 নম্বর দাগে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 3 নম্বর করে 3 × 6 নম্বর। 3-1 দাগে ও কি কাণ্ড করেছে তুমি? কে কি কাণ্ড করেছে? তো আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্পে বুকু তাদের বাড়িতে বেড়াতে আসা তারই বয়সী ছেলে ডাম্বলকে কথা বলেছে। তো সে কি কাণ্ড করেছিল? না ডাম্বল বুকুর সেজো কাকার বইয়ের আলমারির একটা পাল্লা ধরে এমন হ্যাঁচকা টান মেরেছে যে চাবিবদ্ধ কলটা বন্ধ অবস্থাতেই পাল্লার সঙ্গে খুলে বেরিয়ে এসেছে। তারপর সাজানো গোছানো বইয়ের শাড়ি থেকে একসঙ্গে 3-4খানা বই নামিয়ে ছবি নেই দেখে বইগুলো মাটিতে ফেলে দিয়েছে। তো এই কাণ্ডটা সে করেছিল কে? না ডাম্বল। 3-2 নম্বর একেই বলে রাজ সমাদারের কি পরিচয় পাওয়া গিয়েছিল? তো অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা পাঠ্যাংশ থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত উক্তির মাধ্যমে লেখক মহারাজার অসাধারণ অতিথি বাৎসল্যের কথা উল্লেখ করেছেন। লেখক সহ ঠাকুর বাড়ির অন্যান্যরা নাটোরে প্রভিন্সিয়াল কনফারেন্সে যোগ দিতে যান। নাটোর মহারাজের তরফ থেকে তাদের জন্য স্পেশাল ট্রেন থেকে শুরু করে স্টিমারে এলাহি খাবার দাবারের আয়োজন করা হয়। নাটোরে পৌঁছানোর পর মহারাজের আন্তরিকতা ও আদর যত্নে লেখক সহ তার সঙ্গীরা অভিভূত হন। ইন্দ্রপুরীর মতো সাজানো বাড়ি ও বৈঠকখানা, মাছ, মাংস, ডিম, খাবারে কিছুই বাদ যায়নি। রানীমা নিজে তাদের জন্য অন্দরমহল থেকে পিঠে পায়েস বানিয়ে পাঠিয়েছেন। হলইকরকে বাড়িতেই বসানো হয়েছে, নানা রকম মিষ্টি করে দিচ্ছে এবেলা ওবেলা। চাকর বাকররা না চাইতেই সব জিনিস কাছে এনে দিচ্ছিল, এমনকি তাদের ধুতি চাদরও পাট করে রাখা হয়েছিল, যাতে তাদের বাক্সও খুলতে হয়নি। তাই সব কিছু মিলিয়ে এই বিপুল অভ্যর্থনা ও অতিথি বাৎসল্যকেই লেখক রাজ সমাদার আখ্যা দিয়েছেন। নেক্সট 3 নম্বর দাগে আমাদের তো জয় জয়কার কী কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো? উত্তর লিখবে দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটোরের কথা পাঠ্যাংশে ছেলে ছোকরাদের দলের সমর্থন অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলা ভাষায় হওয়ার প্রস্তাব জানায়, কর্তা ব্যক্তিরা তখন বিরোধ জানিয়ে ইংরেজি ভাষায় প্রস্তাব দেয়। এরপর ঠিক হয় একদল বাংলায় বলবে এবং একদল ইংরেজিতে বলবে। কনফারেন্স শুরু হলে প্রেসিডেন্ট যেই ইংরেজিতে বক্তৃতা দিতে শুরু করে তখনই ছেলে ছোকরারা বাংলা বলে চেঁচিয়ে ওঠে। ইংরেজিতে কেউ বক্তৃতা দিতে গেলেই চেঁচাতে শুরু করে। শেষ পর্যন্ত ঘোরতর ইংরেজি দুরস্ত পার্লামেন্টারি বক্তা লালমোহন ঘোষ পর্যন্ত বাংলায় বক্তৃতা করেন। এইভাবেই প্রাদেশিক সভায়
বাংলা ভাষা চালু করতে পারায় লেখক সহ তার সঙ্গীদের জয় জয়কার হয়। পরের প্রশ্ন 4 নম্বর দাগে নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও, যেকোনো দুটি লিখতে হবে এখান থেকেও। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 2 = 2। তাহলে 1-এর দাগে ওরা যে নয়, নেয়, নেই না আছে রাজ্যের বাসিন্দা, তো কী হবে? ওরা যে নেই রাজ্যের বাসিন্দা, ঠিক আছে, অপশন গটা সঠিক হবে। তাহলে 2 নম্বর হাওয়াদের কি নেই? বাড়ি, গাড়ি, কাজ না মন, তো হাওয়াদের বাড়ি নেই। তাহলে 3 নম্বর হচ্ছে গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রতিরূপ, প্রেতচ্ছায়া, প্রতিলিপি না চারা গাছ, এখানে কি হবে? গাছ না গাছের প্রেতচ্ছায়া, অপশন খ। এরপরের প্রশ্ন দেখো 5 নম্বর দাগে খুব সংক্ষেপে নিচের 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 4 = 4। 5-এর 1-এর দাগে মাঝে মাঝে এঁদো ডোবা থেকে ছোট ছোট ছানা নিয়ে কারা বেড়াতে আসে, তো এখানে উত্তর লিখবে ডাহুক মেয়েরা, ঠিক আছে। ডাহুক মেয়ে বলতে এখানে এক ধরনের পাখির কথা বলা হয়েছে। 5-এর 2 নম্বর দাঁড়াও কবিতাটির রচয়িতা কে, তো শক্তি চট্টোপাধ্যায়ের, ঠিক আছে, দাঁড়াও কবিতাটি হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়ের রচয়িতা। এরপর হচ্ছে 5-এর 3 নম্বর শাখাগুলি নুয়ে আছে, কোথায় নুয়ে আছে, এখানে উত্তর লিখবে জলে বুনো চালতা গাছের শাখাগুলি নুয়ে আছে, অর্থাৎ কোথায় নুয়ে আছে না জলে নুয়ে আছে। এখানে কিসের শাখাগুলির কথা বলা হয়েছে? চালতা গাছের শাখাগুলির কথা বলা হয়েছে, অর্থাৎ জলে বুনো চালতা গাছের শাখাগুলি নুয়ে আছে। 5-এর 2 নম্বর হচ্ছে 5-এর 4 নম্বর দেখে দুপ্রহর শব্দের অর্থ কী, তো দুপ্রহর শব্দের অর্থ হচ্ছে বেলা 12টা বা দুপুর 12টায়। 5-এর 5 নম্বর গড়াই নদীর তীরে কবিতায় মাচানের পরে কি আছে, তো সিম, লতা আর লাউ কুমড়োর ঝাড়, এইগুলো আছে মাচানের ওপরে। নেক্সট হচ্ছে 6 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। 3 × 2 = 6, অর্থাৎ প্রশ্নের মান এখানে 3 নম্বর করে। 6-এর 1-এ তুমি তাহার পাশে এসে দাঁড়াও, দাঁড়াও কবিতায় কবি কাদের পাশে এসে দাঁড়াতে বলেছেন, তাদের পাশে কিভাবে দাঁড়াতে বলেছেন, তো দেখো যে প্রকৃত মানুষ যার হৃদয় অন্যের জন্য কেঁদে ওঠে, অন্যের সুখে যে সুখী হয়, সেই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষকে কবি অসহায় মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। মানুষকে ঠকাবার জন্য ফাঁদ পাচ্ছে, ফাঁদে পড়া অসহায় মানুষ কাউকে বিশ্বাস করতে পারছে না, অর্থাৎ সে নিরাপত্তাহীনতায় ভুগছে ও একলা হয়ে পড়েছে। তাই কবি বিবেকবান মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানুষকে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। 2 নম্বর ওই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে, কবির যাত্রাপথের বিবরণ দাও, তো কবি তার এক বিশেষ প্রয়োজনে ট্যাক্সি করে যাচ্ছিলেন। সামনে কয়েকজন ছন্নছাড়া বেকার যুবককে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ির চালক সেদিক দিয়ে যেতে চাইলেন না, কারণ তাদের সামনে গেলেই তারা গাড়ি থামিয়ে লিফট চাইবে, কিন্তু ওদিক দিয়ে গেলে কবির শর্টকাট হয় বলে তিনি ড্রাইভারকে জোর করে নিয়ে গেলেন। তাদের সামনে হাজির হতে জিজ্ঞাসা করলেন তাদের ট্যাক্সি লাগবে কিনা। সঙ্গে সঙ্গে তারা আনন্দের সঙ্গে চিৎকার করে বলে ওঠে পেয়ে গেছি পেয়ে গেছি। তাদের গন্তব্যস্থলের কথা জানতে চাইলে তারা জানায় বেশি দূরে নয়, কাছেই। এরপর তারা রক্তে মাংসে দলা পাকিয়ে যাওয়া এক ভিখারিকে পাঁজাকোলা করে ট্যাক্সিতে তুলতে তুলতে সমস্বরে চেঁচিয়ে বলে ওঠে প্রাণ আছে প্রাণ আছে। কবি রক্তের দাগ থেকে নিজের ভদ্রতা ও শালীনতাকে রক্ষা করতে গিয়ে গাড়ি থেকে নেমে গেলেন। 3 নম্বর মানুষ বড় কাঁদছে, কী কারণে কবি একথা বলেছেন, তো শক্তি চট্টোপাধ্যায় যে সময়ে দাঁড়াও কবিতাটি লিখেছেন সে সময় গোটা পৃথিবীতে ছিল অশান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ ও এশিয়া জাতিদ্বন্দ্বে, অর্থনৈতিক দ্বন্দ্বে নিজেদের মধ্যে ব্যস্ত ছিল, আর সেই ঠান্ডা লড়াইয়ে মনুষ্যত্বের চরম হানি প্রতি মুহূর্তে ঘটে চলেছিল। কবিকে পীড়িত করছিল প্রতিদিন মানুষের প্রতি মানুষের হিংস্র আচরণ, মনুষ্যত্বের বিকৃতি। তাই মানুষের অত্যাচার, নিপীড়ন, মৃত্যু দেখে কবি মানুষের জীবনের চরম হতাশার ছবি তুলে ধরার জন্য বলে উঠেছেন উদ্ধৃত পংক্তিটি, মানুষ বড় কাঁদছে, এটা তিনি বলেছেন, কবিতায় ব্যবহার করেছেন আর কি এই অংশটা। এরপর দেখো 6-এর 4 নম্বর কারা ওরা, ছন্নছাড়া কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও, তো ওরা হচ্ছে এক বিরাট নৈরাজ্যের অধিবাসী। ওদের বাস্তু ভিটে রীতিনীতি, আইন কানুন, বিনয়, ভদ্রতা, শালীলতা কিছুই নেই। ওদের জন্যে কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, গ্রামে বাসে বসার জায়গা নেই, হাসপাতালে শয্যা নেই, এমনকি তাদের জন্য খেলার মাঠ অনুসরণ করার মতো যোগ্য নেতা নেই, কর্মে প্রেরণা সৃষ্টিকারী ভালোবাসাও নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো সহানুভূতি নেই। ওরা একদল ছন্নছাড়া বেকার যুবক, ওরা পরোপকারী, কিন্তু যাদের কেউ নেই, কিছু নেই, ওরা তাদের কথা ভাবে, তাদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে। আসলে ওরা হলো আমাদের দেশের লক্ষ কোটি বেকার যুব সম্প্রদায়। 7 নম্বর থেকে খুব সংক্ষেপে নিজের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মানে হচ্ছে 1 নম্বর করে 1 × 4 = 4। 7-এর 1-এ হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিলেন, তো হরিহর লক্ষণ মহাজনের বাড়িতে গিয়েছিলেন।
এটা তো আমাদের পথের পাঁচালী যে সহায়ক পাঠ, ঠিক আছে, সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলোকে দেওয়া হচ্ছে। তাদের 2 নম্বর, সতু অপর চেয়ে কত বছরের বড়? তো 3-4 বছরের বড় সতু অপর চেয়ে। 7-এর 3 নম্বর, অপু দুর্গার বনভোজনে কি কি রান্না হয়েছিল? তো ভাত, মেটে আলু আর বেগুন ভাজা, এইগুলো রান্না হয়েছিল। 7-এর 4 নম্বর, চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি, কথাটা কে কাকে বলেছিল? তো দুর্গা তার ভাই অপুকে বলেছিল এই কথাটা। 7-এর 5 নম্বর, অপু কাকে দাদু বলে ডাকতো? তো নরোত্তম দাস বাবাজিকে অপু দাদু বলে ডাকতো। 7-এর 6 নম্বর, কে অপুর চোখে ধুলো ছুঁড়েছিল? এখানে উত্তর লিখবে সতু মাকাল ফল নিয়ে পালানোর সময় অপু তাকে তাড়া করলেন, সে তার চোখে ধুলো ছুঁড়ে মেরেছিল বা ধুলো ছুঁড়েছিল। 8 নম্বর থেকে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। 8-এর 1-এ শূন্যে ওড়ার ক্ষমতা অর্জনের জন্য অপু কী করেছিলেন? তো একদিন কৌতূহলী বালক অপু দুপুরবেলা ঘরের দরজা বন্ধ করে সর্বদর্শন সংগ্রহ নামের বইটি লুকিয়ে পড়তে থাকে। বইটি পড়ে সে জানতে পারে পারদ শকুনির ডিমের মধ্যে পুড়ে কয়েকদিন রোদে রেখে সেই ডিম মুখের ভেতর পুড়ে মানুষ ইচ্ছা করলে উঠতে পারে। তখন অপর শূন্যে উঠতে ইচ্ছা হয়। সতু, নীলু, কানু, পটল, ন্যাড়া ও দিদি দুর্গার কাছে শকুনির বাসার খোঁজ করেও সে কোনো সন্ধান পায় না। অনেক খোঁজাখুঁজির পর হিরুনাপিতের কাঁঠালতলার এক রাখাল অপুকে শকুনির ডিমের খোঁজ দেয়। অপু শকুনির ডিম পাওয়ার জন্য এতই ব্যাকুল হয়ে ওঠে যে 2 পয়সা ও কিছু কড়ির বিনিময়ে শকুনির ডিম সংগ্রহ করতে রাজি হয়ে যায়। 8-এর 2 নম্বর, বৃদ্ধ নরোত্তম বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল? তো গাঙ্গুলি পাড়ার গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর খুব ভাব। ছোটবেলা থেকেই পিতা হরিহর অপুকে নিয়ে তার কাছে যেতেন। তখন থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব। দাদু বলে ডেকে অপু তার কাছে গেলে তিনি ঘর থেকে বেরিয়ে দাওয়ায় তালপাতার চাটাই বিছিয়ে তাকে বসতে দিতেন। অনেক সময় সারা বিকেল ধরে অপু তার সঙ্গে বসে গল্পগুজব করত। নরোত্তম দাস বাবাজির কাছে তার কোনো সংকোচ, লজ্জা, ভয় ছিল না। অপু নরোত্তম দাদুকে তার প্রেম ভক্তি চন্দ্রিকা বইটি বের করে ছবি দেখাতে বলতো, আর তিনি বলতেন মৃত্যুর আগে প্রেম ভক্তি চন্দ্রিকা বইটি তিনি অপুকে দিয়ে যাবেন। 8-এর 3 নম্বর হচ্ছে, গ্রামে অল্প দিনে ওলা ওঠার মড়ক আরম্ভ হবে। কে বলেছিল এই মড়ক থামাতে? সে কি ব্যবস্থা নিতে বলেছিলেন? নিশ্চিন্দপুর গ্রামের এক বাসিন্দা স্বরূপ চক্রবর্তীর সামনে সুন্দরী মেয়ের রূপে উপস্থিত হয়ে গ্রামের বিশালাক্ষী দেবী কথা বলেছিলেন। ষোড়শী বালিকা রূপী বিশালাক্ষী ঠাকুর স্বরূপ চক্রবর্তীকে জানান যে চতুর্দশীর রাত্রে পঞ্চাননতলায় 108টি কুমড়ো বলি দিয়ে কালী পুজো করলেই একমাত্র এই বিপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। 8-এর 4 নম্বর হচ্ছে, আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু। বক্তাকে তিনি কাকে একথা বলেছিলেন? কোন বইখানি দিয়ে যাওয়ার কথা ছিল? এখানে বক্তা হচ্ছে বৃদ্ধ নরোত্তম বাবাজি, আর তিনি অপকে একথা বলেছিলেন। ঠিক আছে, কোন বই দিয়ে যাওয়ার কথা ছিল না? এখানে প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানি দিয়ে যাওয়ার কথা ছিল। 9 নম্বর দাগে নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে নাও। 1 × 8 = 8। 9-এর 1 নম্বর দাগে ঈশ্বর তোমার মঙ্গল করুন বাক্যটি অনজ্ঞাসূচক, আবেগসূচক, প্রশ্নবোধক না নির্দেশক? তো ঈশ্বর তোমার মঙ্গল করুন, এটা হচ্ছে অনজ্ঞাসূচক একটি বাক্য। এগুলো তোমাদের ব্যাকরণ বই থেকে কিন্তু দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলোকে। 9-এর 2 নম্বর, আমি কাল বাড়ি যাব অংশটি হলো, অর্থাৎ এখানে যে দাগ দেওয়া আছে এই অংশটা ক্রিয়া, বিশেষ্য, সর্বনাম না অব্যয়? তো এটা হচ্ছে একটি ক্রিয়া, ঠিক আছে। এরপর দেখো 9-এর 3 নম্বর, ওর কথা আর তুমি বলো না, কেউ ওকে পছন্দ করে না, আমি এটা জানি। এই অংশে সর্বনামের সংখ্যা হলো 6, 7, 5 না 4? এখানে সর্বনামের সংখ্যা হচ্ছে 4টি, যেমন ওর এটা সর্বনাম, তুমি সর্বনাম, ঠিক আছে, এটা ওকে এটা সর্বনাম, আমি এটাও কিন্তু সর্বনাম, এগুলো সর্বনাম। এবং 9-এর 4 নম্বর দেখে, সুমন আগামীকাল মাসির বাড়ি যাবে। রেখাঙ্কিত পদটি সর্বনাম, বিশেষ্য, অব্যয় না ক্রিয়াপদ? তো সুমন এই যে শব্দটা এটা হচ্ছে একটি নাম পদ, কোনো কিছুর নাম বোঝাচ্ছে, এক ধরনের নাম, তো এটা হচ্ছে বিশেষ্য পদ। অপশন খয়েরটা সঠিক উত্তর হবে। এরপর 9-এর 5 নম্বর দেখে, একই নামকে বারবার ব্যবহার না করে বাক্যে যে পদটি ব্যবহৃত হয় সেটি হলো বিশেষ্য, সর্বনাম, অব্যয় না ক্রিয়া? তো একই নামকে বারবার ব্যবহার না করে যখন আমরা তার পরিবর্তে কোনো কিছু ব্যবহার করি তখন সেটাকে কী বলা হয়? সর্বনাম ব্যবহার করা হয়। ওকে, যেমন কোনো নামের পরিবর্তে আমরা কীভাবে করে সে, ওকে, তুমি,
এগুলো ব্যবহার করি। তিনি এইগুলোতে, এগুলো হচ্ছে সর্বনাম। 6 নম্বর হচ্ছে ক্রিয়ার মূলকে বলে সমাপিকা, অসমাপিকা, ধাতু না প্রত্যয়। তো ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। 7 নম্বর সাবাস দারুণ খেলেছো, রেখাঙ্কিত অংশটি হলো ক্রিয়া বিশেষ্য, অব্যয় না বিশেষণ। তো সাবাস এটা হচ্ছে অব্যয় পদ। 8 নম্বর কনকনে ঠান্ডা বাতাস, রেখাঙ্কিত পদটি হলো বিশেষের বিশেষণ, সর্বনামে বিশেষণ, বিশেষণের বিশেষণ কোনোটি নয়। তো কনকনে ঠান্ডা বাতাস, এখানে দেখো ঠান্ডাটা কিন্তু একটা বিশেষণ, বাতাস হচ্ছে বিশেষ্য। তো কনকনে ঠান্ডা, এখানে ঠান্ডা হচ্ছে বিশেষণ, আবার এটাও কিন্তু বিশেষ, কনকনও বিশেষণ। তাহলে এটা হচ্ছে কনকনটা কী হবে, বিশেষণের বিশেষণ। অপশন গয়টা আমাদের সঠিক হবে। এরপরের প্রশ্ন দেখবো 10 নম্বর থেকে পত্র রচনা করো যে কোনো দুটি, প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া আছে। 10-এর 1-এর দাগে জীর্ণ সেতু সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখন। তো কীভাবে লিখবে, সম্পাদক সমীপ এসু, তারপরে যে কোনো একটি পত্রিকার নাম লিখতে হবে আমাদের, যে পত্রিকায় আমরা এই পত্রটাকে লিখবো। তো আমরা এখানে বর্তমান পত্রিকার নাম লিখলাম, তারপর বর্তমান পত্রিকার এখানে ঠিকানা লিখতে হবে। আমরা লিখছি 6 JBS হ্যালডেন অ্যাভিনিউ, কলকাতা 7000105। তারপর এখানে যেদিনকে লিখবো আমরা পত্রিকাটি, এই পত্রটি, সেদিনকার তারিখটা এখানটায় দেবো। এরপর বিষয় হচ্ছে জীর্ণ সেতু সংস্কারের জন্য আবেদনপত্র। এখন আমরা লিখছি সবিনয় নিবেদন। এই যে আমি, এখানে নিজের এলাকার নামটা লিখবে, ঠিক আছে, তুমি যেখানে বাস করছো সেই এলাকার নাম লিখবে, এবং এই যে আমি এই এলাকার একজন বাসিন্দা, এরকম লিখলাম। এরপর আমাদের এলাকার সেতুটি, অর্থাৎ এখানে যদি তোমার সেই এলাকার কোনো সেতুর কোনো নাম থাকে, নামটা দেবে, যদি না থাকে তাহলে শুধু লিখবে আমাদের এলাকার সেতুটি দীর্ঘদিন ধরে জীর্ণ অবস্থায় রয়েছে। সেই সেতুটি আমাদের দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন বহু মানুষ, যানবাহন ও পণ্য এই সেতু ব্যবহার করে, কিন্তু সেতুটির বেহাল দশার কারণে আমরা প্রতিনিয়ত নানা সমস্যা ও ঝুঁকির সম্মুখীন হচ্ছি। প্রায়ই দেখা যায় সেতুর রডগুলি বেরিয়ে আসছে এবং রেলিংগুলো ভেঙে গেছে। ভারী যানবাহন চলাচল করলে সেতুটি কাঁপতে থাকে, যা খুবই বিপজ্জনক। এই সেতুটি সংস্কার না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে মানুষের জীবনহানি হওয়ার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অতএব আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুত এই সেতুটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। এরপর দেখো নমস্কারান্তে এখানে নিজের পুরো নামটা লিখবে, তারপরে এখানে নিজের পুরো ঠিকানাটা এখানে বাঁদিকে লিখবে। তো এইভাবে কিন্তু এই পত্রটি তোমরা লিখবে। এরপর দেখো 10-এর 2 নম্বর রয়েছে তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখন, চিঠি পাঠাও। তো এটাও আমরা প্রথমে সম্পাদক সমীপ এসু, এরপর পত্রিকার নাম লিখবো। এখানে সংবাদ প্রতিদিন এই পত্রিকায় আমরা লিখছি, ওই পত্রিকার নাম লিখলাম। এরপর লিখছি দেখো আমরা এর ঠিকানা লিখবো 20 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7000072। তারিখ হচ্ছে এখানে আমরা যেদিনকে লিখবো সেদিনকার তারিখটা এখানটায় দেবো। এরপর আমরা লিখবো বিষয়, বিষয় হচ্ছে কি আবর্জনার স্তূপ সাফাই। দেখো সবিনয় নিবেদন, আমি বর্ধমান পুরসভার অধীনে 23 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। তোমরা এখানে তোমাদের নিজের এলাকার নাম লিখবে, পুরসভা বা গ্রাম পঞ্চায়েতের যে নাম সেটা লিখবে, ঠিক আছে। আমাদের ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আবর্জনার পাহাড় তৈরি হয়েছে। ওকে, নেক্সট দেখো সেই স্তূপ থেকে নির্গত পচা গন্ধে এলাকাবাসীর প্রাণ ওষ্ঠাগত, সেই সঙ্গে বেড়েছে মশা মাছির সমস্যা। এছাড়াও কাক, কুকুর এবং বেড়ালের জন্য আবর্জনা চারিদিকে ছড়িয়ে পড়ে পথঘাট ভীষণ নোংরা করে তুলেছে। ওকে, এই জঘন্য পরিস্থিতির জন্য দায়ী এই অঞ্চলে নিযুক্ত বর্ধমান পুরসভার সাফাই কর্মী, তার দীর্ঘ অনুপস্থিতির ফলেই এই এলাকার এমন হাল। পুরসভাকে বারবার এই বিষয়ে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি। তাই আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে সরকার এবং পুর কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাতে চাই। আশা করি ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে আমার পত্রটি প্রকাশ করে বাধিত করবেন। এরপর নমস্কারান্তে নিজের পুরো নামটা এখানে লিখবে, তারপর নিজের পুরো ঠিকানাটা বাঁদিকে এখানটায় লিখবে, ঠিক আছে। এরপর তোমাদের আরও একটি দেওয়া আছে, 3টি দেওয়া আছে, যে কোনো 2টির উত্তর লিখতে হবে। দেখো 10-এর 3 নম্বর থেকে বলা হচ্ছে তোমার অঞ্চলে জলাভূমি সংরক্ষণ করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখন। এটাও আমরা ওইভাবেই লিখব, সম্পাদক সমীপ এসু। তারপর এখানে আমরা জাগরণ পত্রিকা, একটি পত্রিকার নাম লিখলাম, তারপর ঠিকানা লিখছি আচার্য জগদীশচন্দ্র বোস রোড, কলকাতা 14। তারিখটা আমরা লিখবো, যেদিনকে লিখছি সেদিনকার তারিখটা এখানটায় দেবো। এরপর দেখো বিষয়টা আমাদের কি না, বিষয় হচ্ছে এলাকার জলাভূমি সংরক্ষণ। সবিনয় নিবেদন, আমি এখানে নিজের এলাকার নাম লিখবে, ঠিক আছে। তো আমি এই এলাকার একজন বাসিন্দা। আমাদের এলাকায় একটি সুবিশাল জলাশয় রয়েছে। যদি জলাশয়ের নাম থাকে জলাশয়ের নামটা তোমরা এখানে লিখে দেবে। ওকে,
এলাকার মানুষ, সাধারণ মানুষ প্রতিদিনের কাজে এই পুকুরের জল ব্যবহার করত, কিন্তু এখন ঘরে ঘরে ভূগর্ভস্থ জল উত্তোলনের আধুনিক ব্যবস্থা হয়ে যাওয়ায় এই পুকুরের জল আর ব্যবহৃত হয় না। এই জলাশয়ে প্রচুর মাছ ও অন্যান্য জলজ প্রাণী বাস করে। তবে বর্তমানে পুকুরটিতে কচুরিপানার প্রকোপ বেড়েছে। শুধু তাই নয়, কিছু হঠকারী মানুষের অবিবেচনার দরুন আবর্জনা ও প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্যে ভরে উঠেছে জলাশয়টি। আশেপাশে গজিয়ে ওঠা বহুতলগুলির নির্মাণ বর্জ্য ফেলারও জায়গা হয়ে দাঁড়িয়েছে পুকুরটি। ফলে জলাশয়টি ধীরে ধীরে বুঝে যাওয়ার উপক্রম হয়েছে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও পরিবেশ দূষণ রোধ করতে জলাভূমি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন। সুতরাং আপনার কাছে আমার একান্ত অনুরোধ, এই যে আমার এই পত্রটি আপনার বহুল প্রচারিত সংবাদপত্রে প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করুন। এইভাবে আমরা লিখলাম, তারপর ধন্যবাদ নিজের পুরো নাম লিখবে। আমরা এখানে একটা যে কোনো নাম দিয়েছি, তোমরা নিজের নামটা এখানটা লিখবে, তারপর এখানে বাঁ দিকে নিজের পুরো ঠিকানাটা লিখবে। তো এইভাবে তোমরা এই পত্রটিকে কিন্তু লিখবে, ঠিক আছে। তো দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সমস্ত প্রশ্ন আর উত্তরগুলো এবং এখানে যে আমরা পত্রগুলি আলোচনা করলাম, 3টি পত্র সম্পর্কে, 3টি কিন্তু তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। আর তোমাদের সিলেবাসের মধ্যে যে গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে। এবং এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলোকে নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে কিন্তু দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে এবং তার পাশে ভিডিওগুলোও দেওয়া থাকবে। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে জানাবে। তো চলো, আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।